আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। 2026 সালের মার্চ মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। আপনাদের মূল নক্ষত্র অধিপতি হলো রবি এবং রাশির অধিপতি বুধ। রবি এবং বুধ এই দুই গ্রহকে মাসের শুরুতে আমরা কুম্ভে দেখতে পাবো এবং মাসের একেবারে শেষে গেলে বুধকে কুম্ভে দেখতে পাবো এবং রবিকে মীনে দেখতে পাবো। সেক্ষেত্রে মাসের শুরুতে যদি আবার চলে যাই, বুধ যখন মাসের শুরুর দিকে থাকছে তখন তার সাথে কিছু গ্রহ আছে। সেই গ্রহগুলো আছে মঙ্গল, রাহু, শুক্র, রবি। এর মধ্যে বুধের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক, শত্রু সম্বন্ধ আছে মঙ্গলের, এবং একই সাথে রাহু এখানে কুমন্ত্রণা বা কুবুদ্ধি অনেক ক্ষেত্রে দিয়ে থাকে। কিন্তু বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত হওয়ার কারণে এই প্রবলেম থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আপনার মধ্যে নানা রকমের ভেরিয়েশন আসবে, চিন্তা ভাবনায় নানা রকমের ভেরিয়েশন আসবে, কিন্তু সেই ভেরিয়েশনকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি অনেক উন্নতি করবেন। এটি হচ্ছে এখান থেকে দেখা যায়। আর মাসের শেষের দিকে যখন যাচ্ছি তখন রাশির অধিপতি রবি এখান থেকে সরে শত্রুর সাথে যুক্ত হচ্ছে, ফলে এটা নেগেটিভ হচ্ছে। আর বুধ রাহু যুক্ত থাকছে, ফলে আপনি কেমন পরিস্থিতি দ্বারা প্রভাবিত হবেন এটি নির্ভর করছে আপনার মানসিকতার উপর। কারণ পরিস্থিতি দুই রকমই থাকবে, আপনি কোন দিকে যাবেন সেটি আপনার সিদ্ধান্ত। তা আমরা এখন দেখব স্বর্ণালী এবং নবতারা চক্র অনুসারে আপনার পরিস্থিতি কোন দিকে। আমরা প্রথমেই দেখে নেব নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতিকে। বৃহস্পতির অবস্থান কোথায়? বৃহস্পতি থাকছে প্রত্যরিতে, অর্থাৎ আপনার লাইফে যারা বাধা বিঘ্ন হিসেবে কাজ করে সেখানে বৃহস্পতি থাকছে। এর অর্থ হলো আপনি বাধাবিঘ্ন পাবেন অদ্ভুতভাবে। এই মাসে আপনি বাধাবিঘ্ন পাবেন জ্ঞানী, বুদ্ধিমান, দূরদর্শী, প্রজ্ঞাবান এই শ্রেণীর মানুষের কাছ থেকে। এরা আপনাকে বিভিন্ন কাজে বাধা দিবে, অর্থাৎ আপনি যেদিকে যেতে যাচ্ছেন সেদিকে তারা যেতে দিবে না, আপনাকে যে কোনোভাবে আটকাবে। কেন আটকাবে? কারণ হচ্ছে আমরা যদি আপনার ঘর সাপেক্ষে খেয়াল করি সামনের দিকে, তাহলে দেখতে পাই ষষ্ঠ ঘরে সমস্ত গ্রহ। অর্থাৎ আপনি যে পথ অবলম্বন করে যাচ্ছেন সামনের দিকে, এটি মূলত সংঘর্ষের পথ। সংঘর্ষের পথ হওয়ার কারণে আপনাকে এক শ্রেণীর মানুষ বাধা দিবে, কিন্তু ওই বাধা আপনার জন্য ভালো। কারণ এই বাধাটা আসবে দশম থেকে। অর্থাৎ আপনি ধরেন একটা কাজ করছেন, সেই কাজটি বিশ্লেষণ করে হয়তো কেউ আপনাকে বলবে যে এই কাজটি করলে ভবিষ্যৎ কোন দিকে, এবং এই কাজটি ছেড়ে দিয়ে অন্য কাজের দিকে গেলে তার ভবিষ্যৎ কোন দিকে। অর্থাৎ বিশ্লেষণ করে আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করবে, অর্থাৎ বর্তমান কর্মে বাধা দিবে এবং ভবিষ্যৎ দিশা দেখাবে। এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। অনেকেই এই পরিস্থিতিকে নেগেটিভলি দেখবেন, কিন্তু আমি মনে করছি যে এখানে যেহেতু এই তারাতে বৃহস্পতি বসে আছে, অতএব এটি আপনার জন্য অত্যন্ত শুভ কারক হবে এবং এটি আপনার জন্য কর্মকারক হিসেবে কাজ করবে। অর্থাৎ যে পরামর্শগুলো আপনি পাবেন তা মূলত কর্মক্ষেত্রে আপনি প্রয়োগ করে থাকবেন। আমরা এরপরে কেতুর দিকে একটু লক্ষ্য করব। কেতু এখানে অতি মিত্র তারায় অবস্থান করছে দ্বাদশে। এর মানে হলো আপনি এই মাসে এক শ্রেণীর মানুষের কাছ থেকে অনেক বেশি মানসিক শান্তি অথবা অশান্তি পাবেন। সেটি হলো স্পিরিচুয়াল পথে যারা আছে সেই শ্রেণীর মানুষের কাছ থেকে। এবং এটি যেহেতু শুক্রের নক্ষত্রে আছে এবং শুক্র দ্বাদশে আপনার সপ্তমে থাকছে,
এবং ওখানে তুঙ্গস্থ হচ্ছে। তার জন্য মাসের ৫ থেকে ১৫ তারিখ আপনার মধ্যে রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে মানসিক কষ্ট আছে। আপনি ওখান থেকে মানসিক কষ্ট পাবেন এবং আপনার মধ্যে এক প্রকার বৈরাগ্য তৈরি হবে এবং এই বৈরাগ্য আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। তবে মনে রাখবেন, এতে যদি আপনার শরীরে শুক্রের প্রভাব কমে যায় তাহলে তা নানা ধরনের ব্যাধি সৃষ্টি করবে। বৈরাগ্য ভালো, অবশ্যই ভালো। কিন্তু সেই বৈরাগ্য যদি আপনার মধ্যে শুক্রকে অনিয়ন্ত্রিত করে ফেলে, মনকে অস্থির করে ফেলে, সেটি সমস্যা। এবং সেক্ষেত্রে আপনি নানা রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। এই সম্ভাবনা অনেক বেশিই আছে। আর যারা বিবাহিত ইতোমধ্যেই আছেন তাদের মধ্যে শারীরিক আকর্ষণে একে অন্যের প্রতি ভুল বোঝাবুঝির কারণে বিকর্ষণ তৈরি হবে। একজনের প্রতি একজনের আকর্ষণ আছে, কিন্তু আরেকজন সেটি বুঝতে চাইবে না। যার কারণে সংসার জীবনে মতের অনৈক্যের কারণে, মানে টাইমিংটা ঠিক থাকবে না। ২ জনের মানসিক স্থিতি ২ রকম থাকার কারণে এরকম হবে মতের অনৈক্য। কিন্তু আগ্রহ ২ জনের ২ জনের প্রতিই থাকবে। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে ২ জন নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে দূরত্ব মেইনটেইন করবেন। এই সম্ভাবনাটা বেশি দেখায়। আমরা রাশির অধিপতি রবিকে একেবারে সপ্তমে দেখতে পাই। পঞ্চম সপ্তমের কানেকশনও হচ্ছে, রাশির সাথে কানেকশন হচ্ছে। এইজন্য এই মাসে রিলেশন থেকে বিবাহের দিকে যাত্রা, এটি কিন্তু বাড়ছে এবং সামনের মাসের দিকে আ রাশির সপ্তম ঘর এবং পঞ্চম ঘর এবং আপনার লগ্নের সাথে কানেকশন, লগ্নপতি বা রাশির অধিপতি এদের সাথে একসাথে একটা কানেকশন হচ্ছে। ফলে আপনি আস্তে, আস্তে রিলেশন থেকে বিবাহের দিকেই যাত্রা করছেন। ইতোমধ্যেই সপ্তমের সাথে পঞ্চমের একটা কানেকশন আছে এবং আ সপ্তমের সাথে পঞ্চমের কানেকশনের কারণে আপনি ইতোমধ্যেই কোনো রিলেশনশিপে আছেন বা রিলেশন করার চেষ্টা করছেন বা ভালো লাগা তৈরি হচ্ছে, এরকম বিষয় আছে। কিন্তু তারপরও এর এর ভিতরে রয়েছে বৈরাগ্য। অর্থাৎ এখানে হচ্ছে আপনার আরেকজনকে মানসিকভাবে অনুভব করার যে বিষয়টা, সেটি অনেক ক্ষেত্রে এখানে তীব্র থাকবে। এটি শারীরিক না, এটি হচ্ছে মূলত মানসিক বিষয় বোঝাচ্ছে। তবে বিষয়টা তীব্র থাকবে। ব্যবসায়িক দিক হিসাব করলে দেখতে পাই ব্যবসা ভাগ্য ভালো থাকছে। কিন্তু এই বিষয়গুলো সাধারণত যারা ধর্মীয় বিষয় নিয়ে কাজ করে, ধর্মীয় বিষয় অর্থাৎ ধর্মের সাথে সংশ্লিষ্ট যে কোনো দ্রব্যাদি, এই বিষয়ে আপনার উন্নতি দেখায়। তো আপনি যদি এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এগিয়ে যান তাহলে ব্যবসায় অবশ্যই উন্নতি করতে পারবেন। আরও অন্যান্য বিষয়াদি থাকে, কিন্তু মূল ফোকাস আমি এইটার উপরেই রাখলাম। চাকরি-বাকরি এর যে ঘর, সংগ্রাম সংঘর্ষের ঘর, এই ঘরে অনেকগুলো গ্রহ থাকার কারণে চাকরি-বাকরির সম্ভাবনাটা ভালো থাকছে। তবে মনে রাখতে হবে, চাকরির চাইতে ব্যবসায়ের ভাগ্যটাই বেশি শুভ দেখায়। আপনাদের সম্পদের তাড়ায় এই মাসে বিশেষ কোনো গ্রহ থাকছে না। এইজন্য সম্পদ যে আপনারা জমা করবেন, সঞ্চয় করবেন, তার প্রবণতা এই মাসে কম থাকছে। আপনাদের বিপদের তাড়ায় এই মাসে গ্রহ থাকবে। মাসের শুরুর দিকেই আমরা বিপদের তাড়ায় মঙ্গলকে পেয়ে যাই। অর্থাৎ যানবাহন থেকে বিপদ হতে পারে, অগ্নিকাণ্ড বা রাজনীতি, এই সমস্ত থেকে বিপদ আসতে পারে, বিস্ফোরণ, অস্ত্র, এই সমস্ত থেকে বিপদ আসতে পারে। আপনাদের একটু সাবধান থাকতে হবে। মামলা মোকদ্দমা থেকেও বিপদ-আপদের সম্ভাবনা দেখা যায়। আর এই মঙ্গল এই নক্ষত্রে বেশি দিন থাকবে না, মাসের প্রথম ৪-৫টা দিন থাকবে। তারপরে মঙ্গল এখান থেকে সরে যাচ্ছে। আমরা খেমতারায় গ্রহ দেখতে পাবো। মাসের শুরুর দিকেই খেমতারায় রাহু এবং রবি থাকছে। ফলে সুখ এবং সমৃদ্ধি এগুলো লাভ হবে অনেক বেশি পরিশ্রমের মধ্য দিয়ে। মাত্রাতিরিক্ত পরিশ্রম, এবং এই পরিশ্রম করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। অর্থাৎ সুখ, সমৃদ্ধি
এগুলো প্রাপ্ত করার জন্য আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে। ষষ্ঠ ঘরের স্ট্রাগল, এবং এই স্ট্রাগলটা মূলত আ যে জীবনী শক্তি, এই জীবনী শক্তির ক্ষয় এটি নির্দেশ করে, এবং এখান থেকে রোগ ব্যাধি হওয়ার প্রবণতাও নির্দেশ করে। আপনি পরিশ্রমটা এমনভাবে করলেন যেখানে আপনি শরীরকে রেস্ট দিচ্ছেন না। ফলে শরীর অসুস্থ হয়ে রোগ ব্যাধির দিকে চলে গেল। এমনটা কিন্তু হতে পারে। তার জন্য সুখ সমৃদ্ধি অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু বর্তমান অবস্থায় এমনভাবে বাঁচুন যাতে করে ওইটাই সুখ শান্তি মনে হয়। সুখ শান্তিকে লক্ষ্য হিসেবে দেখলে বিপদে পড়তে পারেন। আমরা প্রত্যরী তারাতে গ্রহ দেখতে পাবো বৃহস্পতি, শুক্রকে, এবং পরবর্তীতে রবিও আসবে। ফলে বাধাবিঘ্নকারক মানুষ কিন্তু লাইফে থাকছে। বৃহস্পতিকে আমরা প্রথমে পেয়েছি প্রত্যরী তারায়, এবং এরপরে আমরা শুক্রকেও পাই, আবার বুধকেও পাই। অর্থাৎ ৩ টা শুভ গ্রহই আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ যত রকমের শুভ বুদ্ধি আছে তা আপনাকে আটকাচ্ছে। আটকানোর আ কারণ এমন হতে পারে যে আপনি কোনো একটা পথে যাচ্ছেন, যে পথটা হতে পারে ভুল পথ। অবশ্যই এই মাসে আপনি যে সিদ্ধান্তগুলো নিবেন তা অবশ্যই পুনর্বিবেচনা করবেন। এটি দরকার হবে। কারণ এখানে আ শুভ গ্রহগুলো আপনাকে বাধা দিবে। নিশ্চয়ই আপনি কোনো ভুল কাজ করতে যাচ্ছেন এই মাসে। তো এই ক্ষেত্রে আপনি কোনো সুপরামর্শকের হেল্প আশা করি নেবেন। আর এই মাসের শেষের দিকে আমরা যখন এখানে ধরেন ১০ তারিখের পর থেকে সামনের দিকে এগোচ্ছি, ১০ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত আপনার এই প্রত্যরী তারায় গ্রহ থাকছে। আপনার পথে বাধা-বিঘ্ন মাসের শুরুর দিকে যারা সৃষ্টি করবে, তারা আপনার জন্য ইতিবাচক, এবং ওই কথাটা আপনি মেনে চললে উপকৃত অবশ্যই হবেন। কিন্তু ১০ তারিখের পর থেকে আপনার পথে যারা বাধা হচ্ছে, তারা কিন্তু আপনার পথের উন্নতির কারণ না। তারা আপনাকে বাধা দিবে আপনাকে ব্যর্থ করার জন্য। যেমন উচ্চস্থানীয়কে বাধা দিবে, কর্মস্থলে আপনার উপরে কেউ যদি থাকে সে বাধা দিবে, বা উচ্চপদস্থ যেকোনো ব্যক্তি বা বয়সে বড় এমন কোনো ব্যক্তির কাছ থেকে বাধা পেতে পারেন, এই সম্ভাবনা আছে। আবার ভাই বা বন্ধু, এই স্থানীয় ব্যক্তি বা রাজনীতি থেকে যারা রাজনীতি করে, নোংরা রাজনীতি, সেখান থেকে বাধা পেতে পারেন। তো এরকম নানান সমস্যা আছে। এর থেকে বোঝা যায় যে আপনি পুরো মাসই মোটামুটি শত্রু দ্বারা আক্রান্ত থাকবেন। আ এই মাসটা আপনার জন্য আ অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার মাস। কারণ এখানে ৬ষ্ঠ ঘরে যেমন গ্রহ থাকছে, আবার প্রত্যরী তারা থেকেও গ্রহ সরছে না সহজে। এইজন্যই আরকি আমি বললাম। আর সাধক তারায় গ্রহ থাকছে শনি। এইজন্য আপনার মধ্যে ডেডিকেশন দেখা যাবে। যেকোনো ক্ষেত্রেই আপনি অনেক বেশি ডেডিকেটেড থাকবেন, লক্ষ্য অর্জনের জন্য মরিয়া থাকবেন। এটি আমি ইতিবাচকভাবেই দেখছি। তাই মনে রাখতে হবে যে শরীর অসুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনাদের শরীরকে সবার আগে গুরুত্ব দিয়ে তারপরে সামনে এগোবেন। বধ তারা, বধ তারায় গ্রহ থাকবে, শুক্র থাকবে। তো শুক্র গ্রহ এখানে মাসের ১৮ থেকে মোটামুটি ২৫ তারিখ পর্যন্ত, আমরা ৭-৮ দিন ধরতেই পারি। এই কয়টা দিন বদ তারায় গ্রহ থাকার কারণে আপনি সেফটি পাচ্ছেন, অর্থাৎ আ ভ্রমণকালে বিপদ, সেখান থেকে সেফটি পাচ্ছেন। আবার জীবনসঙ্গী থেকে কোনো বিপদ-আপদ থাকলে সেখান থেকেও সেফটি পাচ্ছেন। ব্যবসা-বাণিজ্য বিপদ-আপদ হতে পারে, সেখান থেকেও আপনি দৈবভাবে রক্ষা পেয়ে যাবেন। আমরা মাসের একেবারে শেষের দিকে মিত্র তারায় গ্রহ দেখতে পাবো। আ সেখানে থাকবে হচ্ছে কেতু, এবং অন্যদিকে থাকবে শুক্র। অর্থাৎ আধ্যাত্মিক পথে আছে এমন ব্যক্তি আপনার জীবনে মিত্র হিসেবে থাকবে। এতদিন ধরে অতি মিত্র ছিল, আর এখন থাকবে মিত্র হিসেবে। অর্থাৎ আ ক্রমাগত এই সম্পর্কটা সামনের দিকে বয়ে চলবে। আপনার সাথে তার হয়তো মনোমালিন্য হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, কিন্তু সম্পর্ক ভাঙবে না, সম্পর্ক টিকে থাকবে। এবং এই মানুষগুলো আপনার জীবনে স্পিরিচুয়াল পথকে ডেভেলপ করার জন্যই মূলত আছে। আমরা এখন নাড়ি বিচার করব। আমরা দেখব আপনার কোনো নাড়িতে কোনো গ্রহ আছে কিনা। মাসের ১৬ থেকে ২৫ এই টাইমটা আপনার জীবনে যেকোনো সাংঘাতিক সমস্যাকে নিবারণ করবে। এ সময় কোনো সাংঘাতিক বিপদ-আপদে আপনি পড়বেন না।
অন্যদিকে আপনার মৃত্যু যোগ এই মাসে একদমই থাকছে না। সেখান থেকে আপনি একটা সেফটি পেয়ে যাচ্ছেন। ওই যে বলছিলাম যে শত্রু দ্বারা পীড়িত হওয়ার কথা, সেই শত্রু দ্বারা পীড়িত আপনি হতেও পারেন, কিন্তু সেখান থেকে আপনার বড় ধরনের কোনো বিপদ-আপদের সম্ভাবনা নেই, মৃত্যু যোগের কোনো সম্ভাবনা নেই। আর এদিকে আ আপনার যে পরবর্তী গ্রহগুলো আছে নাড়ি বিচারে, সেখানে আমরা বিশেষ কোনো গ্রহ দেখতে পাচ্ছি না। আ এগুলো ফ্রি আছে। এইজন্য স্বর্ণালী বিচারে আপনার আ লাইফে যে গ্রহগুলো আছে এবং তার উপর দিয়ে যে শুভ গ্রহগুলো যাচ্ছে তার প্রভাবে আপনি শুভ ফলই পাবেন। অর্থাৎ আপনি এই মাসটা শুধুমাত্র ট্রানজিটের কারণে কিছু সমস্যায় পড়বেন, কিন্তু পার্মানেন্ট কোনো সমস্যা আপনার জীবনে আসছে না। এটি আপনার জন্য শুভ যোগ। আপনাদেরকে রিলেশন থেকে বিবাহের দিকে এই সময়টা নিয়ে যাবে, কিন্তু সাবধানে এগোতে হবে। ভুল ডিসিশন নিলে পরবর্তীতে বিপদে পড়তে পারেন। আবেগের বশে সিদ্ধান্ত নিবেন না। অবশ্যই বিচার বিবেচনা একটু করে নিবেন। কারণ পরিস্থিতি একেবারে ভালো বিষয়টি কিন্তু এরকম না। অনেকগুলো গ্রহ সংযোগ যখন থাকে তখন নানান পরিস্থিতি আপনার উপর প্রেশার ক্রিয়েট করে কোনো একটা কিছু করার জন্য। তো সেটা আবেগে করে ফেললে পরে পস্তাতে হয়। আমরা এখন একটা উক্তি বিশ্লেষণ করব। সেই উক্তি বিশ্লেষণ থেকে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন। আরেকটা কথা মনে রাখবেন যে এই চ্যানেলের এই ভিডিওর ভিউ যদি ৫,০০০ ক্রস করে আবার আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যদি ক্রস না করে তাহলে সামনের মাসে আপনাদের ভিডিও দেরি হতে পারে পেতে, অথবা নাও পেতে পারেন। আমরা এখন চলে আসব আ উক্তিতে। এখানে আমরা ৩৯ নম্বর উক্তি দেখতে পাই জ্ঞানবাণী বই থেকে। বলছে, "কষ্টকে যে ব্যক্তি স্বেচ্ছায় স্বীকার করে নেয় তার আবার কিসের কষ্ট?" অর্থাৎ আমরা কোনো একটা কাজ থেকে যখন পলায়ন করে করে থাকি, তখন আমরা ওই কাজটাকে মূলত কষ্ট হিসেবেই দেখি। তার কারণে আমরা পলায়ন করে থাকি। কিন্তু স্বেচ্ছায় যদি আমি সেটিকে স্বীকারই করে নিই, তাহলে সেটি তো কষ্ট না। কারণ আমি তো স্বীকারই করে নিলাম। তখন আর কষ্ট লাগে না। তখন সেটিকে গ্রহণ করার কারণে মস্তিষ্ক ওইভাবেই রিঅ্যাক্ট করে। ফলে সেটিকে কষ্ট মনে হয় না। এইজন্য স্বেচ্ছায় যারা এই কষ্টকে স্বীকার করে, তাদের কোনো আক্ষেপ থাকে না। আর আক্ষেপ না থাকার কারণে তারা ভালো বোধ করে। ফলে তার আর কষ্ট হয় না। এইজন্য বলেছে, "কষ্টকে যে ব্যক্তি স্বেচ্ছায় স্বীকার করে নেয়, তাদের আবার কিসের কষ্ট?" কষ্ট জিনিসটা শুধুমাত্র তাদের জন্য যারা কাজ-কর্ম থেকে পালিয়ে বেড়ায়, যারা ফাঁকিবাজ, ফাঁকি দিতে জানে এবং সবসময় কাজ অন্যের উপর চাপিয়ে দেয়। এরাই মূলত কষ্ট পেয়ে থাকে। যার সামর্থ্য আছে তার আবার কিসের কষ্ট? আর যার সামর্থ্য থাকে সে সব কাজকেই, সব দায়িত্বকেই গ্রহণ করতে জানে। কখনো সে পালিয়ে যায় না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওকে এখানে রাখলাম। আপনারা সবাই ভিডিও শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।